ছুটির দিনে দুপুরের মেনুতে যদি থাকে এরকম লাল লাল ঝাল ঝাল মাটন কষা আর সাথে এই বাসন্তী পোলাও, তাহলে আর কি চাই বলুন তো? খেয়ে দে সোজা একটা ঘুম, আর কোনো কিছুর প্রয়োজন নেই, তাই না? ঠিক বলেছি তো? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পপিস কুকিং অ্যান্ড ব্লগ। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মাটন কষা আর বাসন্তী পোলাওয়ের এক পারফেক্ট কম্বো, যেটি দেখতে এবং খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে। মাটনটা দেখতে যেমনই হয়েছে, খেতেও কিন্তু হ্যাভি টেস্ট হয়েছিল। যেমন টেস্ট হয়েছে তেমনই কিন্তু মাটনটা সফট হয়েছিল। আর মাটনটাকে আপনারা কিভাবে সফট করে বানাবেন সেটারই টিপস আজকে আমি এখানে শেয়ার করব। তো অবশ্যই ভিডিওটির সাথে থাকবেন। আর আমার এই রেসিপিটি যদি ভালো লাগে, রেসিপিটি লাইক কমেন্ট আর শেয়ার করার সাথে সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। চলুন তাহলে দেখা যাক। এখানে আমি মেজারিং কাপে মেপে 2 কাপের মতন চাউল নিয়ে নিয়েছি। এখন চাউলটাকে ধুয়ে পরিষ্কার করে নিব। চাউলটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি চালটাকে আধ ঘন্টার জন্য ভালো করে ভিজিয়ে রেখে তারপরে জল ঝরিয়ে শুকোতে দিব। আর এখানে আমি মাটন নিয়ে নিয়েছি। এখানে মাটনটাকে এখন খুব ভালোভাবে ম্যারিনেট করে নিব। দিয়ে দিলাম নুন, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিব গোটা রসুন আর কুচনো পেঁয়াজ। রসুন আমি এখানে কয়েকটা গোটা দিয়েছি, আর বাকি কিছুটা আমি পেস্ট করে দিব পরে। এখানে আমি 2টো পেঁয়াজকে কুচি করে দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম 3-4টে তেজপাতা, আর দিয়ে দিলাম এখানে টক দই। আর এখন বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে মাটনটাকে খুব ভালোভাবে ম্যারিনেট করে নিব। মাটন রান্নার ক্ষেত্রে এই ম্যারিনেশনটাই কিন্তু অনেক বড় ভূমিকা রাখে। ম্যারিনেশনটা যত ভালো হবে মাটনের টেস্ট কিন্তু ততই বেশি ভালো হবে। আর ম্যারিনেশনের টাইমটা যতটুকু টাইম আপনারা বেশি রাখতে পারবেন, মাটনটা কিন্তু ততটাই সফট হবে। আমি এই মাটনটাকে, আমার হাতে যেহেতু অনেকটা সময় ছিল, 2 ঘন্টার মতো ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। আপনারা পারলে কম করে হলেও 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখবেন। আর এখানে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে ওর মধ্যে ফোড়নের জন্য দিয়েছি কিছুটা গোটা জিরে আর সাজিরে। তারপরে দিয়ে দিলাম কিছুটা গোটা গরম মশলা। মশলা থেকে যখন সুন্দর গন্ধ ছড়াচ্ছে, ওর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে একটু ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিব। পেঁয়াজটা যখন হালকা ভাজা হয়ে যাবে তখন ওর মধ্যে দিয়ে দিলাম আমি রসুন বাটা। রসুনটা 2-3 মিনিটের মতো একটু ভাজা ভাজা করে তারপরে এর মধ্যে দিয়ে দিব আদা বাটা। আদাটাকেও এখন পেঁয়াজের সাথে একটু ভালো করে ভেজে নেব। তারপর এর মধ্যে আমি দিয়ে দিলাম আলু। মাটন হবে আর ওর মধ্যে আলু থাকবে না, সেটা কি কখনো হয়? এই মাটনের মধ্যে আলু খেতে কার কার ভালো লাগে আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। আলুটাকে এখন মশলার সাথে একটু ভালো করে ভেজে নিব। দিয়ে দিলাম নুন, আর দিয়ে দিলাম অল্প হলুদ গুঁড়ো, আর কালারের জন্য দিয়ে দিলাম কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখন আলুটাকে একটু ভালো করে ভেজে নেব। আলুগুলোকে আমার এখন হালকাভাবে ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম ম্যারিনেট করা মাটনগুলোকে আমি এখানে দিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে হাই রেখে ভালোভাবে 10 মিনিটের মতো কষিয়ে নিব। মাটনটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে ভালোভাবে কষিয়ে নিব। গ্যাসের ফ্লেমটাকে এখন হাই রাখবো যতক্ষণ না মাটন থেকে জল ছেড়ে আসছে। মাটন থেকে যখন জল বেরোনো শুরু করবে তখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে দিয়ে ঢাকা দিয়ে মাটনটাকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিব। দিয়ে দিলাম টমেটো। এখন সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে মাটনটাকে বয়েল হতে দিব। আর যতক্ষণ না মাটনটা বয়েল হচ্ছে, চলুন ওইদিকে আমরা বাসন্তী পোলাওটা রেডি করে ফেলি।
ওই চাউলটা যে ভিজিয়ে রেখেছিলাম, চালটাকে আমি ভালোভাবে দেখুন শুকিয়ে নিয়েছি। দিয়ে দিলাম নুন। এখন দিয়ে দিব এর মধ্যে হলুদ গুঁড়ো, দিয়ে দিব দুটো তেজপাতা, আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। তারপর এখানে দিয়ে দিলাম কিছুটা আদা বাটা, আর দিয়ে দিব এখানে ঘি। সমস্ত কিছু দিয়ে চাউলটাকে খুব ভালোভাবে মেখে নিব। আর দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে গরম মশলা গুঁড়ো। সমস্ত কিছু দিয়ে চালটাকে খুব ভালোভাবে মেখে নিয়েছি। এখন একটা হাঁড়িতে দিয়ে দিলাম কিছুটা সাদা তেল, আর সাথে দিয়ে দিলাম 1 চামচের মতো ঘি। ফোড়নের জন্য দিয়ে দিলাম তেজপাতা আর গোটা গরম মশলা। মশলা থেকে যখন সুন্দর গন্ধ ছড়াবে, তখন ওর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা কাজু আর কিশমিশ। কাজু কিশমিশটা যখন হালকা ভাজা হয়ে যাবে, ওর মধ্যে ম্যারিনেট করা চাউলগুলোকে দিয়ে দিব। চালটাকে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম রেখে খুব ভালোভাবে ভেজে নিব। চালটাকে এভাবে ভাজবো যতক্ষণ না চালটা এরকম ট্রান্সপারেন্ট হয়ে যাচ্ছে। আর এই বাসন্তী পোলাওর ক্ষেত্রে চালটা যতটাই এরকম ঝরঝরে হবে, মানে চালের কালারটা যতটাই ট্রান্সপারেন্ট হবে, পোলাওটা খেতে কিন্তু ততটাই ঝরঝরে হবে। তো আপনারা অল্প হাতে সময় নিয়ে এই পোলাও চালটাকে খুব ভালোভাবে ভেজে নেবেন। আর দিয়ে দিলাম এখন এখানে গরম জল। আমি এখানে যে মেজারিং কাপ মেপে চাল নিয়েছিলাম, সেটার মেপেই এখানে জল দিয়েছি। তো 2 কাপ চালের জন্য এখানে আমি দিয়েছি 4 কাপ জল। আপনারা যতটুকু পরিমাণে চাল নেবেন তার দ্বিগুণ জল দেবেন। এখন ঢাকা দিয়ে এটাকে 10 মিনিট হতে দিব। আর এখন এদিকে দেখে নিই মাটনটা কতটুকু হয়ে আসলো। দেখুন মাটন থেকে কিন্তু অনেকটা তেল ছেড়ে দিয়েছে, আর মাটনটা অনেকটা সফট হয়ে এসছে। আমি এর মধ্যে মাটনটা 2বার ঢাকনা খুলে নিচ থেকে খুব ভালোভাবে নেড়ে দিয়েছি, না হলে কিন্তু মাটনটা নিচ থেকে লেগে যাবে। আবারও মাটনটাকে ঢাকা দিয়ে 10-15 মিনিটের জন্য রেখে দেব। আর ওদিকে দেখুন 10 মিনিট হয়ে গিয়েছে। এখন ঢাকনা খুলে দেখে নিব পোলাও চালটা কতটুকু পরিমাণে সিদ্ধ হয়েছে। দেখুন চালটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এইভাবে বাসন্তী পোলাও বানালে কিন্তু পোলাওটা যেমন ঝরঝরে হয়, খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়। দিয়ে দিলাম কিছুটা চেরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিলাম চিনি। পোলাওটা যেহেতু একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, তবে আপনারা চিনি যেরকম খেতে চান ঠিক ওইভাবেই কিন্তু দিবেন। আর দিয়ে দিলাম এখানে গরম মশলা গুঁড়ো। আর এখন এখানে দিয়ে দিব 2 চামচ পরিমাণে ঘি। এখন সমস্ত কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আধ ঘন্টার জন্য এটাকে ঢেকে রেখে দিব। চাউলের গায়ে যে জলটুকু আছে অল্প, সেটা তখন পুরো ঠিক হয়ে যাবে। এই মাটন কষার সাথে বাসন্তী পোলাও খেতে আপনারা কে কে ভালোবাসেন, অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। এটা আধ ঘন্টার জন্য ঢাকা থাক। আর ওদিকে এখন দেখে নেই মাটনটা কত দূর অবধি হয়ে আসলো। দেখুন মাটনটা কিন্তু খুব ভালোভাবে সফট হয়ে গিয়েছে, আর খুব সুন্দর কালার চলে এসছে। মাটনটাকে নিচ থেকে খুব ভালোভাবে নাড়তে হবে, না হলে কিন্তু নিচ থেকে লেগে যাবে। মাটনকে যত ভালো করে কষাবেন, এর স্বাদ কিন্তু ততই বেড়ে যাবে। আর এখন আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। তবে ঝোল আপনারা যে যেরকম পছন্দ করেন সেইভাবে কম বেশি করে দিতে পারেন। ঝোলে যখন একটু বলক উঠে আসবে, তখন ওর মধ্যে দিয়ে দিলাম আলু।
এখন আলু দিয়ে মাংসের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম মাটনের চর্বিগুলোকে আমি আগে উঠিয়ে রেখেছিলাম, কারণ আগে কষানোর সময় চর্বিগুলো দিলে চর্বিগুলো সব গলে যাবে। ওর জন্য যখন ঝোল দেবেন ঠিক ওই সময় চর্বিগুলো দিয়ে দেবেন, দেখবেন একটাও কিন্তু চর্বি গলবে না, খুব সুন্দরভাবে সফট হয়ে যাবে। এখন আবার এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য 10 মিনিটের মতো হতে দেব। মাটন রান্নার সময় হাতে অল্প সময় নিয়ে রান্না করবেন, তবে কিন্তু এর স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। দেখুন চর্বিগুলো কিন্তু একটুও গলে যায়নি, ঠিক যেরকম দেখছেন সেরকমই কিন্তু থেকে যাবে। আবারও ভালোভাবে সমস্ত কিছুকে মিশিয়ে নেব। এখন একটু আপনাদেরকে উঠিয়ে দেখাই মাটনটা কতটুকু সফট হয়েছে। দেখুন মটনের সফটনেসটা দেখেছেন? তো এরকম সফট মটন যদি আপনারা বানাতে চান তো অবশ্যই কিন্তু মটনের ম্যারিনেশনটা খুব ভালোভাবে করতে হবে। আর আমি যেভাবে একদম লো সিমে মাটনটাকে রান্না করেছি ঠিক ওইভাবেই হাতে সময় নিয়ে মাটনটাকে রান্না করতে হবে। দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো। গরম মশলা দিয়ে মাটনটাকে আবারও ভালোভাবে মিশিয়ে নিয়ে 10-15 মিনিটের জন্য ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিব। আর এদিকে আমরা দেখে নিই আমাদের বাসন্তী পোলাওটা কেমন হলো। দেখুন আমাদের এই বাসন্তী পোলাও কিন্তু একদম পারফেক্টলি রেডি। দেখেছেন কি সুন্দর ঝুরঝুরে বাসন্তী পোলাও হয়েছে। তো আপনারা যদি এই বাসন্তী পোলাও এভাবে ঝরঝরে বানাতে চান তবে কিন্তু আমি যেভাবে বানিয়েছি ঠিক ওইভাবেই বানাবেন, তাহলে দেখবেন জল বেশিও হবে না, আবার পোলাও কিন্তু খুব সুন্দরভাবে এরকম ঝরঝরে হবে। দেখুন আমাদের কিন্তু খাবার একদম রেডি, খাবার সার্ভও করে দিয়েছি। এই মাটনের সাথে বাসন্তী পোলাওটা যা হয়েছিল না, মানে দারুণ হয়েছিল খেতে। আমার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখবেন, আর বানানোর পর খেতে কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আরও একদিন আসবো আপনাদের সামনে আরও এক দুর্দান্ত রেসিপির সাথে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন।